নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের লেখা রেটটা একটু কমান। যদি এই গল্পটা আমাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রেটটা একটু কমান। শ্রীযুক্ত হরিমোহন চক্রবর্তী একজন ছাপোষা মানুষ। কলকাতায় একটি সরকারি চাকরি করে কোনো ক্রমে কষ্টে শিষ্টে সংসার চালান। হরিমোহনবাবু নিজেকে খুব বুদ্ধিমান লোক বলে কখনোই মনে করেন না, এবং সত্যিই তিনি হয়তো বাজার চালু চৌখস লোক যেমন সচরাচর দেখা যায় তার মধ্যে পড়েন না। মোটামুটি ধুতি পাঞ্জাবি পরা, উত্তর কলকাতার দুঘরের ফ্ল্যাটের বাড়িতে বসবাস করা, নিজের হাতে প্রতিদিন শাক, কাঁচকলা, কাঁচলঙ্কা তরকারি, ছোট মাছ বাজার করান নিতান্ত আটপৌরে মানুষ হরিমোহনবাবু। এই ক্ষুদ্র কথিকার আমরা হরিমোহনবাবুর দেশকাল, অফিস, পরিবার, ভূত ভবিষ্যৎ ইত্যাদির মধ্যে মাথা গলাব না। সেটুকু কাল্পনিক দায়িত্ব পাঠক পাঠিকার ওপরে ন্যস্ত করলাম। তবে আসল গল্পে প্রবেশ করবার আগে খুব বেশি চালাক বা বুদ্ধিমান না হওয়া হরিমোহনবাবুর যে কোনো ক্ষতি হয়নি তার একটা উদাহরণ দেব। জুন মাসের পর থেকে কলকাতার ময়দানে ফুটবল দর্শকদের ভিড়ে ও অত্যাচারে অফিস ছুটির পর নিয়মিত অফিস যাত্রীদের ট্রামে বাসে চড়ে ঘরে ফেরা অসম্ভব হয়ে ওঠে। হরিমোহনবাবু মোটেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে বাড়ি ফেরার চেষ্টা করেন না। এদিকে ছুটির পর অফিসে বসে থাকাও তার মোটে পছন্দ নয়। তিনি একটা বুদ্ধি বার করেছেন। রেড রোড আর মেয়র রোডের মোড়ে যেখানে মহাত্মা গান্ধীর মূর্তিটা বর্তমান আছে, সেই মূর্তির পাদদেশে একটা রেলিংয়ে হেলান দিয়ে বিশ্রাম করেন। কখনো 50 পয়সার বাদাম বা ঝালমুড়ি কিনে খান। সেদিনও ওই রেলিংয়ে হেলান দিয়ে বসেছিলেন। দুপুরের অফিসে খুব ছকমারি গেছে, খুব ক্লান্ত ছিলেন। ময়দানে স্নিগ্ধ বাতাসে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙল হঠাৎ একটা লোকের ঝাঁকুনিতে। ধর্মর করে উঠে হরিমোহনবাবু দেখেন যে তার সামনে উঁচু হয়ে বসে একটা লোক। লোকটার পরনে লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, গলায় হলুদ রুমাল গেঁট দিয়ে বাঁধা, হাতে একটা পিস্তল, মুখে হিন্দি না উর্দু কি একটা ভাষা। ভাষার দরকার ছিল না। অন্য যে কোনো ব্যক্তি এক মুহূর্তে ধরতে পারবে এই পিস্তলধারী লোকজন একজন ডাকাত, চলতি ভাষায় ছিনতাইকারী। সে হরিমোহনবাবুর যে কে ঘড়ি, আংটি, পকেটের মানিব্যাগ ইত্যাদি দিয়ে দেবার জন্য ভয় দেখাচ্ছেন। বলা বাহুল্য, হরিমোহনবাবু ভিন্ন অন্য যে কোনো ব্যক্তি হলে প্রাণ ভয়ে সঙ্গে সঙ্গে ঘড়ি, আংটি, টাকা লোকটির হাতে তুলে দিয়ে বড় রাস্তার দিকে চোঁচো দৌড় দিত। কিন্তু আমরা আগেই বলেছি, হরিমোহনবাবু তেমন বুদ্ধিমান লোক নন। ঘুম চোখে তার মনে হলো লোকটির চেষ্টা বোধ হয় তার কাছে রিভলভারটি বিক্রি করার, তাই চোখের সামনে ওই অস্ত্রটা নাচাচ্ছেন। হরিমোহনবাবু ঘুণাক্ষরেও মনে এলো না যে লোকটি ভয় দেখিয়ে ছিনতাই করার জন্য রিভলভারটা তাক করেছেন। ছিনতাইকারী যখন রিভলভার নাচায়, হরিমোহনবাবু তত বলেন, হাম গভর্নমেন্ট সার্ভেন্ট হ্যাঁ, বেআইনি অস্ত্র শস্ত্র হামকো নেহি লাগেগা। পিস্তলধারী রিভলভার নাচাতে নাচাতে হাতে ব্যথা হয়ে গেল। কিন্তু হরিমোহনবাবু যেভাবে তার হরিঘোষ স্ট্রিটের একতলা ফ্ল্যাটের জানলা দিয়ে হাত নেড়ে দৈনিক অসংখ্য ফেরিওয়ালাকে বিদায় করেন, নেহি লাগেগা বলে, ঠিক সেই একই ভঙ্গিতে উদ্ধত পিস্তলের 6 ইঞ্চি দূরে হাত তুলে মানা করতে লাগলেন, নেহি লাগেগা বলে। মিনিট 10 পরে হতবম্ব ক্লান্ত পিস্তলধারী দূর শালা বলে রণে ভঙ্গ দিল। হরিমোহনবাবু ধীরে সুস্থে উঠে শ্যামবাজারের ট্রামের দিকে এগোলেন। একবার শুধু ভাবলেন, কি দিনকাল পড়েছে রে বাবা, জিনিস না কিনলে শালা বলে গালাগাল দিচ্ছে। হরিমোহন চক্রবর্তী মশাইকে নিয়ে আমাদের গল্প। সে কিন্তু
এখনই নয়, এর থেকে আরেকটু পরে, ঠিকঠাক বলা উচিত 4 মাস পরে। চক্রবর্তী মশাইয়ের ছোট বোন থাকেন রাঁচিতে, পাগলাগারদে নয়, সেখানে তার বিয়ে হয়েছে কয়লা কোম্পানির এক ইঞ্জিনিয়ারের সাথে। হরিমোহন বাবুই বোনটির বিয়ে দিয়েছেন। তার ছেলের অন্নপ্রাশনে মামা হিসেবে হরিমোহন বাবুর উপস্থিত আবশ্যক, কারণ মুখে ভাত তাকেই করাতে হবে। কলকাতা রাঁচির দূরপাল্লার সরকারি বাসে একটা টিকিট কেটে হরিমোহন বাবু অন্নপ্রাশনের ঠিক 2 দিন আগে উঠে বসলেন। চমৎকার যাচ্ছিল বাসটা। হরিমোহনবাবু সামনের দিকে সিট পেয়েছিলেন, বিশেষ ঝাঁকুনি লাগছিল না। সিটে গা এলিয়ে দিয়ে চমৎকার আরামেই যাচ্ছিলেন তিনি। তখন অনেক রাত। বাংলা বিহার সীমান্ত এলাকায় প্রায় 8 ঘন্টা আগে পেরিয়ে গেছে বাস। আধা জঙ্গলি এলাকা দিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে সরকারি দুপাল্লা। আধো জাগরণ আধো তন্দার মধ্যে কিছু চেনা স্বপ্নের মধ্যে কি যেন মনে হলো হরিমোহন বাবুর। সে লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, হলুদ রুমাল, হাতে পিস্তল। 4 মাস আগে ময়দানে দেখা লোকটি বাসের মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে, আর এদিক ওদিক সিটে 5-7 জন ব্যক্তি উঠে এসেছে, তার হাতেও পিস্তল অথবা ছোরা। এতক্ষণ এরা যাত্রীদের সেজে সকলের সঙ্গে বসেছিল। এবার অবশ্য অন্য সকলের সঙ্গে হরিমোহনবাবু বুঝতে পারলেন এরা সব ডাকাত। তবুও তিনি একটু ভরসা পেলেন ময়দানে সেই চেনা ছিনতাইকারীকে দেখি। ইতিমধ্যে বাসের ভিতর পুরো দস্তুর ছিনতাই শুরু হয়ে গেছে। সবুজ গেঞ্জি, লাল প্যান্ট, ময়দানি গুপ্তা সেই দলের নেতা। সে সামনাসামনি হরিমোহনবাবুর সিটের পাশে এসে দাঁড়ালো। সেই এক নির্দেশ দিচ্ছে। একজন ডাকাত পিছনের সিট থেকে শুরু করেছে, আর একজনকে সামনের সিট থেকে। তাদের লক্ষ্য হলো শুধু ঘড়ি, টাকা আর সোনা। এছাড়া অন্য কিছু নিয়ে তাদের ভার বাড়াতে কি চায়। কিন্তু দুপাল্লার বাসে সোনা অতি মহার্ঘ। কেউ এমনকি নতুন বউ পর্যন্ত সোনা গায়ে এসব ডাকাতির বাসে ওঠে না। হরিমোহনবাবু স্ত্রী আসার সময় বুদ্ধি করে বাঁ হাতের মধ্যমা থেকে বিয়ের আংটি খুলে রেখেছেন। হরিমোহনবাবুর সঙ্গে একটি পুরনো ঘড়ি, পকেটে 87 টাকা, আর ভাগ্নের জন্য কেনা রূপোর থালা চামচ সব বাসের ছাদে সুটকেসের মধ্যে রয়েছে। ইতিমধ্যে যে ঘটনাবলী বাসের মধ্যে শুরু হয়েছে সে শুধু রোমহাস্য নয়, চিন্তা উদ্দীপক। সামনে এবং পিছনের সিটের দিক থেকে 2 ডাকাত ছিনতাই করতে করতে এগিয়ে যাচ্ছে। আর সেই মায়ামন পিস্তলধারী যে দলের সর্দার, সে প্রকৃতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা 2 ভাবে। 1, ঘড়ির দিক দিয়ে 2 টাকার দিক দিয়ে। টাকা হার ঘাড়ির কথাটা একসঙ্গে বলি। সিট নম্বর ধরে ধরে সামনের এবং পিছনের দিক থেকে ছিনতাইকারীরা একজন যাত্রীর কাছে যাচ্ছে। যাত্রীদের হাতে ঘড়ি থাকলে সময় কত জানতে চাইছে। সময়টা মোটা দাগে বললে চলবে না, 2 কিংবা 2.15 এরকম বললে সঙ্গে সঙ্গে ছোবার বার দিয়ে মাথায় ঠুকে দিচ্ছে। হতভাগ্য যাত্রীর। চাপা গলায় হিসিস করে উঠছে, কি টাইম বলল? কি টাইম মানে 2:13:12 অথবা 2:07:50। সে যাই হোক, একেবারে কাঁটায় কাঁটায় বলতে হবে। সোনায়ের জানার সঙ্গে সঙ্গেই ছিনতাইকারীটি বলে চিৎকার সময় চেয়ে ময়দানি সর্দারের কাছে। সে খাতা পেন্সিল নিয়ে হরিমোহনবাবুর সিটের পাশে বাসের রডে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কত টাকা পাওয়া গেল যাত্রীদের কাছ থেকে সেগুলো জানানো হচ্ছে তাকে। ব্যাপারটা এইরকম, 7 নম্বর সিট, 2:14:30। 27 টাকা, সোনা নেই। সিটের পাশে ডাকাত চেঁচিয়ে জানালো। সর্দার নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা প্রথম দেখল, তারপর বলল, ঘড়ি নেই লাগেগা, কিন্তু টাকার ব্যাপারে কিছু না বলে টাকার অঙ্কটা সিট নাম্বারের পাশে নোট করে দিল। হরিমোহনবাবু একটু অবাক হয়ে গেলেন ঘড়ির ব্যাপারটা দেখে।
টাইম দেখে সর্দার কোনো কোনো ঘড়ি ছেড়ে দিচ্ছে, আবার কোনো ঘড়ি নিয়ে নিতে বলছে। সরল প্রকৃতির হরিমোহনবাবু স্থান কাল পাত্র বিস্মিত হয়ে নিতান্ত কৌতূহলবশত ছিনতাই সর্দারকে জিজ্ঞাসা করলেন, সব ঘড়ি আপ কেন নেই লেগা? লাল প্যান্ট, সবুজ গেঞ্জি, হলুদ রুমাল। সর্দার এবার হিমশীতল দৃষ্টিতে হরিমোহনবাবুর দিকে তাকালো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে কি ভেবে বুঝিয়ে বলল যে পুরনো ঘড়ি ভালো না হলে আজকাল কেউ কিনতে চায় না। নতুন ইলেকট্রিক ঘড়ি 25-30 টাকাতে পাওয়া যাচ্ছে, তাই খুব ভালো না হলে পুরনো ঘড়ি নিয়ে বোঝা বাড়িয়ে লাভ নেই, এর খদ্দের পাওয়া যাবে না। টাইম মিলিয়ে যে ঘড়ি রাইট টাইম দিতা হ্যায়, শুধু সেই ঘড়ি কেড়ে নেওয়া হচ্ছে। হরিমোহনবাবু দ্রুত সর্দারের হাতের ঘড়ির সঙ্গে নিজের ঘড়ি মিলিয়ে দেখলেন প্রায় কাটায় কাটায় মিল রয়েছে। সর্বনাশ! কিন্তু ঘড়িটাতে একটু সাহস করলেই রক্ষা করা যায়। একটু সাহস করলেন হরিমোহনবাবু। সর্দারটি যে অন্য এক যাত্রীর অর্থের পরিমাণ নোট করছে, হরিমোহনবাবু ঘড়ির চাবি ঘুরিয়ে ঘড়িটা 8 ঘন্টা ফাস্ট করে দিলেন। বুকটা একটু দুরু দুরু করেছিল, কিন্তু সর্দার কিংবা অন্য ডাকাতের কেউ দেখতে পায়নি। ফলে সামনের দিকে লুট আহরণকারীটি যখন হরিমোহনবাবুর সিটে এসে পৌঁছলো, তখন শুধু 87 টাকার ওপর দিয়ে গেল। রাঁচিতে বোনের কাছ থেকে ফেরার ভাড়াটা নিতে হবে, এই একটু অস্বস্তি হলেও তিনি অল্পের ওপর দিয়ে হলো এই ভেবে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালেন। কিন্তু এরপরে আরও বিস্ময়ের ব্যাপার, হরিমোহনবাবু এবং বাসের অন্যান্য যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। টাকা পয়সা ঘড়ি সব সংগ্রহ হয়ে গেলে সর্দার খুব অভিনিবেশ সহকারে একটি লম্বা যোগ করল। 2733 টাকা, আর সঠিক টাইমওয়ালা ঘড়ি মিলেছে মাত্র 2টি। হরিণবাবু দেখলেন সেই ঘড়ি দুটোর পাশে 2x50 অর্থাৎ 100 টাকা হিসেবে ধরা হলো। একেবারে পাকা হিসেব, 2x50 100 এইভাবে লেখা। সুতরাং যোগ দিয়ে মোট 1833 টাকার পরিমাণ দেখে প্রচুর ভ্রুকুঞ্চন ও জিভ দিয়ে চুকচুক করল সর্দার এবং তার শাগরেদরা। তারপর কিছুক্ষণ থম মেরে থেকে সর্দার তার শাগরেদদের বলল, টাকা ঘড়ি যার যার তাদের ফেরত দিয়ে দাও। ঘটনার এই বিবর্তনে হরিমোহনবাবু সমেত সবাই অবাক। সর্দার চেঁচিয়ে বলল, সামনের পুলিশ ফাঁড়িতে বসে দারোগা উঠবে, তাকে সাজপাত বলবেন, বলবেন ডাকাতি হয়নি। একটু দূরে রাস্তার পাশে একটা ছোট শহরের রাস্তার আলো জ্বলছে, পাশেই পুলিশ ফাঁড়ি। ডাকাতেরা ফাঁড়ি আসার অল্প আগে বাস থামিয়ে নেমে গেল। নামার আগে হরিমোহনবাবু সেই লাল প্যান্ট সর্দারকে জিজ্ঞাসা জানতে চেয়েছিল, তাদের এত বদান্যতা উদারতার কারণ কি? লাল প্যান্ট ও সবুজ গেঞ্জি, হলুদ রুমাল ডাকাত সর্দার বাস থেকে নামতে নামতে যা বলল তার সারমর্ম হলো এই যে প্রত্যেক বাস ডাকাতিতে দারোগাবাবুকে দিতে হয় 3000 টাকা। সুতরাং 833 টাকা নিয়ে 3000 টাকা দিলে 167 টাকার ক্ষতি। লস করাচ্ছে ডাকাতি ক্যান্সেল করে লাভ, তাই এ ডাকাতি ক্যান্সেল করে দিল। ঠিক ফাঁড়ির সামনে বাসটা দাঁড়ালো। স্থূলদার স্তৎগতি দারোগাবাবু বাসে উঠলেন। তিনি কিছু প্রশ্ন করার আগেই তাকে হরিমোহনবাবু জানিয়ে দিলেন, হ্যাঁ, ডাকাত পড়েছিল বাসে, ডাকাত হয়েছিল, কিন্তু আপনার বরাদ্দ 3000 টাকা জোগাড় হয়নি। ফলে ডাকাতেরা ডাকাতি ক্যান্সেল করে সবার টাকা ফেরত দিয়ে নেমে গেছে। এই সংবাদ শুনে বিরস বদনে দারোগা সাহেব নেমে গেলেন। কখনো তত বুদ্ধিমান নন সে হরিদর চক্রবর্তী সদ্য চলন্ত বাসের জানলা দিয়ে দারোগাবাবুর দিকে তাকিয়ে পরামর্শ দিলেন, দিনকাল ভালো যাচ্ছে না, রেটটা একটু কমান।